প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে গত কয়দিন ধরে, অর্থাৎ দু একদিন যদি বলা যায়, যে বাংলাদেশের গণমাধ্যমে একটি বিষয় খুবই আলোচনা এবং গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আলোচনা এবং সমালোচনারও জন্ম দিয়েছে, এবং বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল থেকেও আসলে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সেটি হচ্ছে সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের এক কর্মীর কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেওয়ার পর কানাডার একটি আদালতে, কানাডার ফেডারেল কোর্ট সম্প্রতি এক রায়ে বলে যে বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে এমন ধারণা করার যৌক্তিক কারণ আছে। এ নিয়ে আমরা বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের যেমন বক্তব্য পাচ্ছি, আওয়ামী লীগের থেকেও আমরা বক্তব্য পাচ্ছি, এবং আমরা সব দিক থেকে মোটামুটি একটি আলোচনা বা সমালোচনারও কিন্তু অনেক জন্ম দিয়েছে এই রায়ের খবরটিকে কেন্দ্র করে। এই বিষয় নিয়েই আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি কানাডার আদালত, রায় এবং বার্তা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন, প্রথমেই আমার ডান দিক থেকে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বিএনপির ভাইস চেয়ারম্যান আছেন, সাংবাদিক কাজী আব্দুল হান্নান। আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন এবং যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমরা তাকে পাবো অল্প কিছুক্ষণের মধ্যেই। তবে একটা বিষয় আমরা একটু প্রথমেই যেতে চাই, সেটি হচ্ছে যে কানাডায় সওগাত আলী সাগর, অর্থাৎ যে সাংবাদিক, এই বিষয়টি, কানাডার আদালতের রায়ের এই বিষয়টি তার বিডি নিউজ 24-এ নিয়ে আসেন সবার সম্মুখে। আমরা তাকে পেয়েছি, তিনি এখন কানাডায় আছেন। স্কাইপে আমরা তার সঙ্গে একটু সংযুক্ত হতে চাই। সবার প্রথমে আমরা একটু জানতে চাই আসলে তার 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 প্রতিক্রিয়া কি এই বিষয়টিকে। সওগাত আলী সাগর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটা বিষয় একটু জানতে চাই। জি, একটা বিষয় একটু জানতে চাই যে এই যে কানাডার আদালতের রায় এবং যেই পর্যবেক্ষণ, এবং এই পর্যবেক্ষণের পর আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে যেমন প্রতিক্রিয়া এসেছে, বিএনপির থেকেও একটি প্রতিক্রিয়া এসেছে। আমরা সেই প্রতিক্রিয়ার একটু পরে যাব। প্রথমে আপনার পক্ষ থেকে একটু জানতে চাই যে আসলে এই রায়ের ব্যাপারে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে। দেখুন, কানাডা একটি স্বতন্ত্র দেশ। কানাডার ইমিগ্রেশন প্রধান দেশ। তাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা অভিবাসী নিয়ে আসে এই দেশে। ফলে তারা কাদেরকে এই দেশে জায়গা দেবে, কাদেরকে জায়গা দেবে না, সেটি তাদেরকে বাছাই করে নিতে হয়। বাছাই করে নেওয়ার জন্য তাদের নিজস্ব একটি আইন আছে, এবং সেই আইনে বলা আছে তারা কাদেরকে আসতে দিবে, কাদেরকে আসতে দিবে না। এই মামলাটির সূত্রপাত হয়েছে কিন্তু সেই রকম একটি ইস্যু থেকেই, যে বাংলাদেশের একজন নাগরিক যিনি নিজেকে পরিচয় দিয়েছেন এক সময়কার ছাত্র দলের কর্মী, পরবর্তীতে মিরপুর এলাকার স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবে, এবং তার যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন, সেই আবেদনটি নাকচ হয়ে যাওয়ার পর সেটি ফেডারেল কোর্টে যায়। ফেডারেল কোর্ট ফেডারেল কোর্টে মূলত গিয়েছে একটি জুডিশিয়াল রিভিউর জন্য। ইমিগ্রেশন অফিসার যে আবেদনটি নাকচ করে দিয়েছে, নাকচ করে দেওয়ার যুক্তি হিসাবে তিনি বলেছেন কানাডার যে পেনাল কোড, কানাডার যে ইমিগ্রেশন আইন, সেই আইনে কতিপয় ব্যক্তিকে এই দেশে প্রবেশের অনুপযুক্ত, অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে, যদি বিশ্বাস করা হয়, যুক্তিসঙ্গত কারণ থাকে বিশ্বাস করবার, যে তিনি এমন কোনো সংগঠনের সঙ্গে জড়িত, কিংবা তিনি নিজে এমন কোনো কাজের সঙ্গে জড়িত যেই সংগঠন বা যে কাজ কানাডার স্বার্থ আছে, বা কানাডার বন্ধু প্রতিম কোনো দেশের কানাডার স্বার্থ, কিংবা তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো দেশের, রাষ্ট্রের, জনগণের, সরকারের ক্ষতি করতে পারে, এবং তিনি সন্ত্রাসে লিপ্ত ছিলেন, আছেন, থাকবেন, এইরকম কতগুলি শর্তের ভিত্তিতে তাকে প্রবেশ অনুপযুক্ত ঘোষণা করা হয়। এই মামলার ক্ষেত্রেও কিন্তু তাকে সেইভাবেই বিবেচনা করা হয় যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, এবং ইমিগ্রেশন অফিসার তাদের যে ইন্টেলিজেন্ট উইং, তাদের যে রিপোর্ট এবং তার যে অ্যানালাইসিস, তার ভিত্তিতে তিনি সিদ্ধান্তে এসেছেন যে তার বিশ্বাস করবার যৌক্তিক কারণ আছে যে বিএনপি সন্ত্রাসে যুক্ত ছিল, আছে, কিংবা থাকবে। সেইটির জুডিশিয়াল রিভিউ করার জন্য এবং ফেডারেল কোর্টে যাওয়ার পক্ষে আলোচনা করে ফেডারেল কোর্টের বিচারক এই সিদ্ধান্তটিকে, ইমিগ্রেশন অফিসার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটিকে সমুন্নত রাখেন, এবং তিনি তার মতামত দিতে গিয়ে তিনি বলেন যে এই প্রসঙ্গটি এসেছিল
যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু কানাডার সঙ্গে বা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল, কিংবা বিএনপিকে রাষ্ট্র হিসাবে, সরকার হিসাবে কানাডা কোনো সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি। তাহলে কেন ইমিগ্রেশন অফিসার বিএনপিকে সন্ত্রাসী যুক্ত ছিল, আছে, থাকবে, কিংবা একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করবে? আদালত কিন্তু বলেছেন যে অতীতে সম্পর্ক ছিল, বাংলাদেশের সঙ্গে এখনো সম্পর্ক আছে। কানাডা সরকার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেনি, তালিকাভুক্ত করেনি, সেটি ভিন্ন বিষয়। কারণ তালিকাভুক্তির বিষয়টির সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত থাকে। আদালতের সামনে রাজনৈতিক বিষয় নেই, আদালতের সামনে হচ্ছে তথ্য, উপাত্ত এবং আইনি বিষয়। সেই জায়গা থেকে কিন্তু তালিকায়, কানাডা সরকারের তালিকায় নেই বলে, কিংবা কানাডা সরকারের সঙ্গে বিএনপি সরকার, অতীত বিএনপি সরকারের সম্পর্ক ছিল বলেই যে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বলা যাবে না বা তাকে ইমিউনিটি দিতে হবে, এমন কোনো যুক্তি আমি গ্রহণ করছি না। জি, শওকত আলী সাগর, আমি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। এই রায়ের পর বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে, বা বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন যে এই রায়ের পেছনে বাংলাদেশের ক্ষমতাসীনদের চক্রান্ত। আপনি এই বিষয়টিকে কতটুকু যৌক্তিক মনে করেন? দেখেন, আমি কানাডার আদালতে বিভিন্ন সময়ে গিয়েছি, সব সময় যাই। আমি কয়েকটি মামলা খুব পুঙ্খানুপুঙ্খ রূপে আমি ফলো করি। আমি নিজে কোর্টে গিয়ে, আমি যদি পদ্মা সেতু মামলার অভিজ্ঞতা বলি, পদ্মা সেতু মামলা শুরু হওয়ার পর আমি যতগুলো রিপোর্ট করেছি, আমাকে আমার সরকার সমর্থক বন্ধুরা আমাকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। কিন্তু মামলার শেষ পর্যন্ত রায় যখন হয়েছে, সেই রায়ের সংবাদ যখন আমি পরিবেশন করেছি, তখন আবার বিরোধী দলীয় বন্ধুদের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কিন্তু আমার অবস্থান থেকে আমি আদালতকে দেখেছি যে আদালত তার মতো কাজ করে। এখানে কিন্তু একজন ক্ষমতাসীন মন্ত্রী, এমনকি প্রভিন্সের যিনি বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি একটি সড়ক দুর্ঘটনা করার পরও কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, তাকে এক রাত তাকে জেলে থাকতে হয়েছে, আদালত তার বিরুদ্ধে চার্জ এনেছে। ফলে ক্ষমতাসীন মন্ত্রীর বিরুদ্ধে যে আদালত চার্জ আনতে পারে, যে পুলিশ চার্জ আনতে পারে, সেখানে আমি বিশ্বাস করি না যে বাইরের অন্য কোনো দেশের প্রভাব এই আদালতের উপর বিস্তার হতে, বিস্তৃত হতে শওকত পারে। আলী সাগর, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি আবারও আপনার কাছে যাব, আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আমি আবারও আপনার কাছে যাব, আরো বেশ কিছু বিষয় আপনার কাছে আমরা জানবো। আমি একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে একটু আসতে চাই। শওকত আলী সাগর যে বিষয়টি বলছিলেন যে আসলে কানাডা একটি আলাদা দেশ এবং কানাডার একজন মন্ত্রী, তিনি সড়ক দুর্ঘটনার সঙ্গে সংযুক্ত এবং তাকেও কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে যে বলা হয়েছে যে বাংলাদেশের ক্ষমতাসীনদের চক্রান্ত হিসেবে যেটা বলেছেন রুহুল কবির রিজভী, আপনি আসলে কিভাবে দেখছেন একজন আইনজীবী হিসেবে? এখন আমি একজন আইনজীবী, এটা আপনি ঠিকই বলেছেন আর কি। আইনজীবীদের বক্তব্য দেওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট সব ক্ষেত্রে, আইনের আদালতের এই জিনিসগুলো, আদালতের যে একটা জাজমেন্ট, এই জাজমেন্টটাকে আমার পুঙ্খানুপুঙ্খে পরীক্ষা করার এখনও সময় হয় নাই এবং আমি দেখি নাই, এবং আমার কাছে এই বিষয়টি এখনও আসেন নাই। এই বিষয়টির উপরে যখন লিগ্যাল এক্সপ্লানেশনের প্রশ্ন আসবে, তখনই আমি একমাত্র দেশের সর্বোচ্চ আদালতের সিনিয়র আইনজীবী হিসাবে এই বিষয়টিকে আমি মূল্যায়ন করতে পারবো, এবং কোন পরিপ্রেক্ষিতে কি কি এভিডেন্সগুলো এই আদালত কনসিডার করেছেন এবং কোন কোন জায়গায় কনসিডার করেন নাই, বা এই যে আদালত যে একটা জাজমেন্ট দিলেন, উনি যে কথাটা বললেন যে বিএনপিও একসময় ক্ষমতায় ছিল এবং সেই সময় এই ওই কানাডার সাথে তার একটি এই রাজনৈতিক সম্পর্ক তাদের ছিল এবং রাষ্ট্রীয়ভাবে। তো সেই রকম একটি দল কে যখন একটি সন্ত্রাসী দল, সেটা অবশ্য ওখানে কিছুটা ওনার বক্তব্যে আমি যেটা বুঝলাম যে দলকে উনি সন্ত্রাসী ঠিক সেভাবে বলেছেন কিনা এটা উনি নিশ্চিত নয়। তো এখানে একজন ব্যক্তি একটা ইমিগ্রেশন, আমি একটু বলে নেই, একজন ব্যক্তি একটা ইমিগ্রেশনের জন্য দরখাস্ত করেছেন। পৃথিবীর সব দেশেই রাজনৈতিক অ্যাসাইলেম হয়ে থাকে, অনেকগুলো দেশেই আমরা জানি, যদিও এখন ওই যে কি বৃহৎ কান্ট্রি, কিন্তু জুয়েল হোসেন গাজী তিনি বিএনপি সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মীর পরিচয় দিয়ে তিনি কানাডার সরকারের কাছে আমাদের দেশে অনেক ছেলেপেলেই আছে যারা বিদেশে যাওয়ার জন্য অনেক রকম সার্টিফিকেট, যদি মনে করে যে সরকারি দলের সার্টিফিকেট নিলে ওখানে তার ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে,
আবার বিরোধী দলের থেকে একটা যদি সার্টিফিকেট কোনো রকম কালেক্ট করা যায় তাহলে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে তিনি কানাডায় বসবাস করতেন। আমি একটা জিনিস বিশ্বাস করি যে একটি দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী বিএনপিতে যিনি বিশ্বাস করেন এবং বিএনপি যিনি করেন, এবং এখানে তো অনেক আমাদের নেতৃবৃন্দ আছে যাদের বিরুদ্ধে শতে শতে মামলা রয়েছে, কারো বিরুদ্ধে 100 মামলা রয়েছে, কারো বিরুদ্ধে 100-র অধিক মামলা রয়েছে, 200 রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 65-এর ঊর্ধ্বে মামলা রয়েছে। তো তাইলে পরে তো তাদের যদি তারা তো তাদের বিদেশে চলে যায়, ইমিগ্রেশন নেওয়া উচিত। এবং ওই রকম অনেক কর্মী আছে বিএনপির, অনেক নেতা আছে, তাদের ইমিগ্রেশন নেওয়া উচিত। তো আমার বিশ্বাস যে এই ভদ্রলোক যিনি ওখানে ইমিগ্রেশন গিয়েছেন তিনি প্রকৃতপক্ষে বিএনপির কর্মী কিনা বা আদৌ বিএনপি করতেন কিনা বা কীভাবে সার্টিফিকেট সংগ্রহ করছে এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা না করে আমি এই একটি জাজমেন্টের উপরে মন্তব্য করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট। আমি একটু আদালতের রায়ের পর্যবেক্ষণ বিষয়ে একটু আপনাকে জানাতে চাই যে আদালতের রায়ের পর্যবেক্ষণে যতটুকু পত্রপত্রিকায় বা গণমাধ্যমে এসেছে সেই বিষয়ে তার পরিপ্রেক্ষিতে আমি একটু জানাতে চাই। কানাডার ফেডারেল আদালতের পর্যবেক্ষণ দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বড় দুই দলের বৈরিতার ইতিহাস, হরতালের মতো রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা, সরকারের লক্ষ্য অর্জন কঠিন করে তুলতে অর্থনৈতিক ক্ষতির কৌশল হিসাবে হরতালের ব্যবহার এবং তাতে বিএনপির সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও ইন্টারনেটের উন্মুক্ত তথ্য তুলে ধরে এই পর্যবেক্ষণ দিয়েছে কানাডার ফেডারেল আদালত। দিতেই পারেন, হরতাল তো আজকের নতুন কিছু বিষয় নয়, এবং আপনার এই যে অবরোধ হরতাল এগুলো কিন্তু আজকের কিছু বিষয় নয়। 176 দিন হরতাল বিএনপি যখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই আওয়ামী লীগ সরকার করেছে। তারপরে এই শেরাটন হোটেলের ওখানে বাস পুড়িয়েছে, বহু ঘটনা আছে। এবং আপনার 1/11 সময় আপনার লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে, এই ঘটনাগুলো তো আছে। এই ঘটনাগুলো তো কানাডার আদালতে উপস্থাপন করা হয় নাই। যদি বলতো যে আসেন সরকারি দল আসেন, বিরোধী দল আসেন, আপনাদের কি কি আছে, বিএনপিকে এরকম একটি রাজনৈতিক দলকে এরকম একটা ভার্ডিক্ট দেওয়ার আগে আদালতের উচিত ছিল, এটা আমি আইনজীবী হিসেবে বলছি, যে এই সমস্ত জিনিসগুলো মানে শুধু এই 5ই জানুয়ারি নির্বাচনের কেন্দ্র করে নেই, এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, যে আন্দোলন যেগুলো হয়েছে সেগুলোরও তথ্যপত্র নেওয়া উচিত ছিল। তো সেগুলো কি নিয়েছে? সেগুলো নেই। তো এখন এই যে আরেকটি বিষয় হচ্ছে, আপনাকে বলি আর কি, এই যে আপনি দেখেন ওই যে কি গাইবান্ধায় সমস্ত মানুষের চাপিয়ে দিয়েছে, যে জামাত ইয়েরা সমস্ত ওই সাঁওতালদের পুড়িয়ে দিয়েছে, পরে শেষ পর্যন্ত দেখা গেল কি আগুন দিতেছে, কি পুলিশে আগুন দিতেছে। এরকম ঘটনা তো বাংলাদেশে 1/11 সময় এখানে অনেক ঘটনা ঘটেছে। এখানে আমি একটু কাজী আব্দুল হান্নানের কাছে আসব, তবে তার আগে আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু এই কানাডার আদালতের রায় বিষয়ে একটি রিপোর্ট করেছেন, আমরা রিপোর্টটি দেখে এসে আলোচনায় আসি। কানাডার ফেডারেল কোর্টের দেওয়া 39 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত জুয়েল হোসেন গাজীর আবেদনেই। জুয়েল কানাডায় যায় 2013 সালে। প্রথমে কানাডা সরকার তাকে সাময়িক বসবাসের অনুমতিও দেয়। স্থায়ী আবাসনের জন্য জুয়েলের আবেদনের পরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জুয়েল জানান, 1997 সালে ঢাকা কলেজে পড়ার সময় থেকেই বিএনপির রাজনীতি করতেন তিনি। 2008 থেকে আছেন রাজধানীর মিরপুরের স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে। দলের কর্মী হিসেবেই বিএনপির পেট্রোল বোমা মারা এবং জ্বালাও পোড়াও আন্দোলনে যুক্ত হন জুয়েল। বোমাবাজি এবং অস্ত্রের ব্যবহারও করেন বিএনপির আন্দোলনের কৌশল হিসেবে, কিন্তু পরিণতিতে জড়াতে হয় মামলায়। গ্রেপ্তার আতঙ্কে অস্থির হয়ে জুয়েল বিএনপি নেতাদের বলেন আর এসব কাজ করতে পারবেন না। তখন নেতারা তাকে হুমকি দেন, এমনকি এসব কাজ না করলে তাকে মেরে বিএনপির অন্য কর্মীরা লাশ গুম করে দেবে বলে আশঙ্কা জুয়েলের। একদিকে বিএনপির এই হুমকি, আরেকদিকে পুলিশের মামলার ভয়। এসব থেকে বাঁচতেই কানাডায় পালিয়ে যায় জুয়েল। সব ঘটনা জেনে ইমিগ্রেশন কর্মকর্তা জুয়েলের আবেদন নাকচ করে দেন। এই আবেদনের উপর রিভিউয়ে বিচারপতি হেনরি এস ব্রাউন বলেছেন, ইমিগ্রেশন কর্মকর্তা মনে করেন জুয়েল নিজে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, আর তার রাজনৈতিক দল বিএনপি অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করতে পারে। এইসব আশঙ্কার কারণেই কানাডার নাগরিকত্ব এবং অভিবাসন প্রোটেকশন আইনের 34 ধারা অনুযায়ী জুয়েলকে বসবাসের অনুমতি দেওয়া যায় না।
ইমিগ্রেশন কর্মকর্তার এই আশঙ্কাকে সঠিক বলে মন্তব্য করে বিচারপতি বিষয়টি নিষ্পত্তি করেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। আমরা রিপোর্টটি দেখছিলাম। আমাদের সঙ্গে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা আলোচনা করছি কানাডার আদালতের যেই রায় হয়েছে এবং যেই বার্তা আসলে দিচ্ছে, এই রায়ের পর থেকে আসলে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে যেমন প্রতিক্রিয়া এসেছে, আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু প্রতিক্রিয়া এসেছে। একটি বিষয় একটু জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই রায় যে বিএনপিকে সন্ত্রাসী দল বলে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে কানাডার একটি আদালতের রায়ে, তার পেছনে বাংলাদেশের ক্ষমতাসীনদের চক্রান্ত দেখছেন রুহুল কবির রিজভী আহমেদ। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং একটি সাজানো নাটকও তিনি বলেছেন যে এটি সম্পূর্ণ চক্রান্তমূলক নাটকের অংশ। আমরা মনে করি এটি বর্তমান সরকারের একটি উদ্দেশ্য প্রণোদিত বিষয়। তারা একটি নাটক সাজিয়েছে এবং এই নাটকটায় ওইভাবে তারা তথ্য প্রমাণ দিয়েছে। এই কথাটা কিন্তু যখন পদ্মা সেতু যখন আমার দেশের মন্ত্রী সম্বন্ধে উপদেশ সম্বন্ধে বলে, তখন কিন্তু বিএনপি কথা বলেনি, নাটক সাজানো হয়েছে। কাজে আমার কথা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে প্রত্যেকটা যদি দেখি, তাহলে পরে আমার মনে হয় যে এটা রাজনৈতিক বক্তব্য। মূলত বিষয়টা হচ্ছে কানাডার জুডিশিয়াল সিস্টেম সম্বন্ধে আমার চেয়ে বোধহয় জনার্দন সাহেব ভালো জানেন। সেখানে কিন্তু আদালতকে প্রভাবিত করার মতন কোনো অবস্থা ছিল না। কেন সেটা বলি, এটা হলো যে ওখানে এখান থেকে অনেক লোক যায়, ইলিগাল ইমিগ্রেন্ট বলেন বা অনুপ্রবেশকারী যেভাবে হোক, পরবর্তীকালে এখানে যেটা হয়েছে যে স্বেচ্ছাসেবক দল বোধহয় তাদের একজন কর্মী, সে জুয়েল হোসেন গাজী গেছে, যাওয়ার পর সে সেখানে টেম্পোরারি একটা থাকার একটা অনুমতি নিয়ে 2015 সালে তিনি প্রাথমিক অনুমোদন পেয়েছেন। পরবর্তীকালে তার বিরুদ্ধে কোনো অভিযোগ এসছে, সেইটার ব্যাপারটা তারা খতিয়ে দেখেছে, তথ্যপত্র গ্রহণ করেছে, এই দেশ থেকেও নিয়েছে আমার যে ধারণা। পরে একটা পূর্ণাঙ্গ রায় দিয়েছে। আপনি যেটুকু আমরা টিভিতে দেখেছি, অনেকগুলি জাজ ওখানে বসা ছিল, তারা যে এখানে আমাদের দেশের কোনো সরকার বা কোনো ব্যক্তির বা কোনো দলের দ্বারা প্রভাবিত হয়েছে, এটা একটা হাস্যকর ব্যাপার। আমি কি বলবো, আর বলার তো কিছু নাই, শুধু বলার জন্য বলা, প্রতিবাদ করা জগতে। যে যদি সদিচ্ছা যদি তাদের থাকে, সাহস যদি থাকে, লেট দ্য ফাইট ইট অন ইন দ্য অ্যাপিলেট কোর্ট। এর বিরুদ্ধে নিশ্চয়ই অ্যাপিল আছে, সেখানে অ্যাপিল করে বলবো যে এই কমেন্টস যেটা করা হয়েছে এটা সত্য। যেরকম আপনি দেখছেন কাদের সাহেব, ওই রিটায়ার্ড অফিসার, যাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, হোসেন মোহাম্মদ, সে পরিষ্কার বলেছে তার সাথে কোনো দলের কোনো সম্পৃক্ততা নাই। তো এই যে কথাগুলো পরে সি স্পেড এ স্পেড, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এইটা বলা বোধহয় উচিত। কিন্তু আমাদের দেশের কালচারটা কিন্তু সেটা না। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে যে আপনি যেটা বলবেন সেটা পাল্টা বলতে হবে। সেজন্য বলছি, যখন পদ্মা সেতুর অভিযোগটা আসে, আমরা বলি সরকার পক্ষ থেকে বলছে যে আমূলক অবাস্তব, মিথ্যা ইত্যাদি, কিন্তু তখন খুব মানে স্যাটারিক করে আর কি দ্রুপ করে বলা হয়েছে যে নানান ধরনের প্রশ্ন, সেগুলো সব বলার দরকার নেই, বাট আমরা জানি, শুনেছি। সে সময় তো এটা বলা হয়নি যে আমার দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এগুলো অসত্য, বিনা প্রমাণে এই ধরনের বলা ঠিক নয়। এই সংস্কৃতি যতদিন না আসবে আমাদের দেশে, দুই দলে, আমি কোনো পক্ষ বিপক্ষ বলছে, সব দলের, তার আগে কিন্তু এইগুলি চলবে। কিন্তু কানাডার একটি আদালতে এই যে বাংলাদেশের একটি রাজনৈতিক দলকে যেটা বলা হয়েছে যে সন্ত্রাসী দল, বা যেটা বলা হয়েছে যে বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে, এমন ধারণা করার যৌক্তিক কারণ আছে, রায়ের পর্যবেক্ষণে আদালতে বলা হয়েছে। এটি আমাদের দেশের ভাবমূর্তির জন্য কতটুকু? আমি তো বললাম সেটা হচ্ছে যে এখন আপনাকে তার আগে একটা কনক্লুসিভ, আমি যেটা বাংলা বলবো যে চূড়ান্ত মতামত দেওয়ার আগে আমি বলবো সেটা হচ্ছে লয়ার, উনি হি ইজ অলসো লয়ার, আমার মনে হয় হিল বিয়ার মি আউট। সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত রায় যা না দেখবেন, পর্যবেক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত এটার উপরে এই কথাটি বলেছেন। উচিত হবে না। জি, আমি একটু কাজী আব্দুল হান্নানের কাছে আসতে চাই। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। দুজন বিজ্ঞ আইনজীবীর সামনে বসে ভিন্ন দেশের একটি রায় নিয়ে কথা বলা আসলে ধৃষ্টতা। তারপরেও আমি এই জন্য বলবো যে
বাংলাদেশের জনসাধারণের জন্য এই রায়টি গতকাল আমরা উন্মুক্ত করেছি এবং যদিও 25শে জানুয়ারি এই রায়টি 25শে জানুয়ারি রায়টি দেওয়া হয়েছে। রায়টি যখন পূর্ণ রায়টি কানাডার ফেডারেল কোর্টের ওয়েবসাইট থেকে আমরা বাংলাদেশে, আমি যে পত্রিকায় কাজ করি জি সেই পত্রিকায় অবজারভারের অনলাইনে এই রায়টি আমরা হুবহু রায়ের কপিটি দিয়েছি এবং গতকাল থেকে আজকে পর্যন্ত এই রায়টি জনসাধারণের ভেতরে অনেকেই পুরো রায়টি পড়েছেন এবং ডাউনলোড করেছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। আমি নিজে রায়টি যখন রিপোর্ট করার জন্যেই পড়লাম তাতে আমার মনে হয়েছে যে এই রায়টি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এই রায়ের অনেকগুলো দিক আছে। শওকত আলী সাগর প্রেক্ষাপটটি বলেছেন। জি আমি যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে ইমিগ্রেশনের জন্য কানাডার আদালতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে এই আবেদনকারী যখন আবেদন করেন তিনি তার সঙ্গে সাপোর্টিং বিভিন্ন প্রেস কাটিং এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু ক্লিপিং, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু ক্লিপিং জমা দিয়েছিলেন। সেগুলি পর্যালোচনার পরে ইমিগ্রেশনের সিনিয়র অফিসার বিষয়টি মূল্যায়ন করেছেন। আমাদের খেয়াল রাখতে হবে যে এই ফেডারেল কোর্ট কিন্তু ট্রায়াল করেনি। তার আবেদন যখন রিজেক্ট করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, সেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের রিজেকশন অর্ডারে যে বক্তব্য দিয়ে রিজেক্ট করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে আবেদন, সেই জায়গাকে তারা জুডিশিয়াল রিভিউর জন্য ফেডারেল কোর্টে পাঠিয়েছে। ফেডারেল কোর্ট এই জুডিশিয়াল রিভিউর পর্যায়ে এসে তারা সিনিয়র ইনভেস্টিগেশন অফিসারের যে মন্তব্য সেইটাকে স্ক্রুটিনি করতে যেয়ে তারা ওই বক্তব্যকে সমুন্নত রেখেছেন। বিষয়টি যে বক্তব্যটা, ওই বক্তব্যে বলা হয়েছে যে 2007 সালে এবং 2013 সালে সে আবেদন করে। 2007 সালের থেকে সে বাংলাদেশে গাবতলী এলাকায় বিভিন্ন মুভমেন্টে, হরতালকালীন বিভিন্ন মুভমেন্টে সে অংশ নিয়েছে। সেই মুভমেন্টে ক্লিপিংয়ের ভেতরে সে উপস্থিত ছিল এবং অ্যাক্টিভিটি, বিভিন্ন হরতালকালীন যে সমস্ত অ্যাক্টিভিটি সে করেছে সেই কাজগুলো ওখানে আছে। সেগুলো পর্যালোচনা করে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের একটি ধারায় যে সমস্ত কার্যকলাপ টেরোরিজম হিসাবে চিহ্নিত, সংজ্ঞায়িত, এই অ্যাক্টিভিটিসগুলি নাশকতা, সেই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিজমের প্রশ্নে এরপরে তারা বলেছে যে রাজনৈতিক দল বাংলাদেশে হরতাল বা রাজনৈতিক কর্মসূচির নামে যে ধরনের কর্মকাণ্ডগুলো করেছে তার কর্মীরা, সেই দল এই ধরনের কাজকে নিবৃত করার জন্যে তার কর্মীদের প্রতি তেমন কোনো ভূমিকা নেয়নি, সাংগঠনিক ব্যবস্থাও নেয়নি। এবং এই প্রেক্ষাপটে এই ফেডারেল কোর্ট পরে তারা নিজেরাও আপনার বিবিসির ক্লিপিং সংগ্রহ করেছেন, বাংলাদেশের এই সংক্রান্ত ওই সময়ের বিভিন্ন তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত এবং বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কি, উইকিপিডিয়া কি বলছে, এই ধরনের ওপেন সোর্সের যা কিছু সংগ্রহ করা তারা সেগুলো সংগ্রহ করে সেগুলো অ্যানালিসিস করেছেন। করে তারা বলছেন যে এই ধরনের কার্যকলাপ কানাডার এবং পার্শ্ববর্তী অনেক দেশেরই সন্ত্রাসী কার্যকলাপ হিসাবে এগুলো চিহ্নিত। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে যে ওই রায়েই বলা হয়েছে যে বিএনপি শুধুমাত্র বাসে অগ্নিসংযোগের, বোমা বর্ষণ এবং নিক্ষেপ এবং অগ্নিসংযোগের পরে 7 জন নিহত হওয়ার ঘটনায় যে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে প্রথম তারা এটির নিন্দা জানিয়েছে। কিন্তু
তারা কখনোই এই এই ধরনের কার্যকলাপে লিপ্ত ইয়েদের কর্মীদেরকে নিবৃত্ত করার জন্য কোনো ভূমিকা নেয়নি। সেই হেতু তারা বলছে যে এই ধরনের চর্চা বিএনপি অতীতেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করতে পারে, করার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে তারা বলছে যে বিএনপি সন্ত্রাসী অর্গানাইজেশন, টেরোরিস্ট অর্গানাইজেশন, এই দুটি শব্দ দিয়েই তারা চিত্রিত করেছে। তখন আবার কাউন্টার বক্তব্যটাও আছে। কাউন্টার বক্তব্যটা আমরা বিরতি নিয়ে তারপর আমরা শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাই প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে কানাডার আদালত, রায় এবং বার্তা। আমরা বিরতির আগে কাজী আব্দুল হান্নানের কাছে ছিলাম। আপনি রায়ের পর্যবেক্ষণের বিষয়টি বলছিলেন এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন সেটা একটু আমাদের দর্শকদেরকে জানাতে। যে কথা বলছিলাম যে এই রায়ে শুধুমাত্র যে বিএনপিকে অ্যাকিউজ করা হয়েছে, বিএনপিকে চিত্রিত করা হয়েছে, এভাবে যদি আমরা দেখতে যাই তাহলে ভুল করা হবে। কেননা এই রায়ে আসলে বিষয়টি বিবেচ্য ছিল, একজন ইমিগ্রান্ট হতে চায়, সে যে গ্রাউন্ডে হতে চায় সেই গ্রাউন্ডে সে হতে পারবে কি পারবে না, তাকে কানাডা গ্রহণ করবে কি করবে না, এই পর্যালোচনার ক্ষেত্রে সে নিজেকে যে পরিচয়ে এবং যে কারণে ওখানে থাকতে চায়, স্থায়ীভাবে থাকতে চায়, সেই কারণটি সম্পর্কে ওরা বলছে যে তার যে অ্যাক্টিভিটিসের জন্য সে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে, সেই অ্যাক্টিভিটিসটি আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, এবং যাদের হয়ে সে এই কাজটি করছে সেই সংগঠনটি যে আচরণ এই সব ক্ষেত্রে করছে বা করেছে বা তা এখনো পর্যন্ত তারা যা বলছে বা যা করছে সেটি হচ্ছে টেরোরিস্ট অর্গানাইজেশনের কার্যক্রম। কিন্তু এর বিপরীতে ওই রিভিউ আবেদনটি যিনি করেছিলেন সেই জুয়েলের বক্তব্য ছিল, পক্ষের লয়ার তখন বলেছে এটি শুধুমাত্র বিএনপির চর্চা নয়, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের অতীত প্রেক্ষাপটে দেখা যায় যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এরকম হরতাল হয়েছে, তখনও এই কার্যকলাপগুলো হয়েছে। আদালত এই জায়গায়ও কিন্তু সিরিয়াস মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি হচ্ছে যে হরতালের নামে, হরতালে যে কর্মকাণ্ডগুলো হয়েছে এটি যে দৃষ্টিতে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনীতির জন্যে, জনমানুষের জন্য নিরাপত্তার প্রশ্নে এবং সার্বিক সামাজিক নিরাপত্তার প্রশ্নে এগুলি সন্ত্রাসী কাজ। সে কে করেছে সেটি বড় নয়। তাদের মন্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের দুটি রাজনৈতিক দলে বাংলাদেশ বিভক্ত এবং দুই বড় রাজনৈতিক দল সহ অন্যান্যরাও যদি এটা করে থাকে সেই বিষয় আমাদের সামনে বিচার্য বিষয় হিসাবে আসেনি। অতএব আমরা ওই চ্যাপ্টারে যাব না, আমরা শুধুমাত্র যে বিষয়টি আমাদের সামনে বিচার্য বিষয় হিসাবে এসেছে আমরা সেটিকেই আমরা আপহোল্ড করছি, সেইটি সম্পর্কে যে বক্তব্য এসেছে সেটিকে আপহোল্ড করছি। আমি এখানে তাৎপর্যপূর্ণ এই জন্যই বললাম কথাটি যে তারা বিএনপিকে সন্ত্রাসী বলছে যে গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডগুলি বাংলাদেশের রাজনীতিতে সরকার বিরোধী আন্দোলনের নামে সরকারে কারেকশন আনার জন্য যে কেওয়াজটা তৈরি হয়, সেই কেওয়াজের যে কেওয়াজ শব্দটিই তারা ব্যবহার করেছেন, যে গভর্নমেন্টের বিরুদ্ধে কেওয়াজের প্রশ্নে যে মুভমেন্টের যে কার্যকলাপগুলো করা হয় সেখানে যে আগ্নেয়াস্ত্র, বোমা বা ভাঙচুর, প্রাণহানির মতো ঘটনা, মানুষকে সাধারণ মানুষকে ইনজিওর করার, আহত করার মতন ঘটনা যেগুলো ঘটানো হয়, এই সহিংসতা, এগুলো হচ্ছে সহিংস কার্যক্রম। এই সহিংস কার্যক্রমটি কানাডায় পাশাপাশি অন্যান্য জায়গায়ও এটা টেরোরিস্ট কার্যক্রম। এই টেরোরিস্ট কার্যক্রম থেকে বাংলাদেশের রাজনীতিতে যে সক্রিয়
এটি কিন্তু ওই আপনার জুডিশিয়াল রিভিউতে না এলেও তাদের যে আপনার রিজেকশনের অর্ডার, সেই রিজেকশনের অর্ডারে কিন্তু এটাকে স্পষ্ট করা হয়েছে। ফলে বাংলাদেশে ভবিষ্যতে যারা রাজনীতি করেন, বিশেষ করে সরকার বিরোধী রাজনীতিতে যখন যে দলই থাকুক না কেন, তাদের জন্য এটি একটি মেসেজ যে বাংলাদেশের মানুষ যেমন এগুলোকে মেনে নেয় না, তেমনি সারা দুনিয়ায় সভ্য সমাজ এগুলোকে কোন দৃষ্টিতে দেখে, এটি হচ্ছে বাংলাদেশের জন্য বার্তা। আমি একটা বিষয় একটু আপনার সঙ্গে একমত একটু যোগ করতে চাই যে এই একজন বিচারক অভিবাসন কর্মকর্তার সঙ্গে সহমত পোষণ করে রায়ে বলেছেন যে ওই কর্মকর্তা বাংলাদেশের রাজনীতিকে একটি সহিংস বিষয় হিসেবে বর্ণনা করেছেন। আমিও দেখতে পাচ্ছি বিচারকের ভাষ্য, বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দুই পক্ষের সমর্থকেরাই জনমত প্রভাবিত করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহিংসতায় জড়িয়েছে। এটি কানাডার ফেডারেল কিন্তু তারপরেই বলছেন যে কিন্তু যেহেতু দল দুটির বিষয়টি আমাদের কাছে আসেনি, হ্যাঁ আমাদের কাছে সামনে যে বিষয়টি এসেছে আমরা সেই সম্পর্কেই মতামত দিই। তিনি আরো বলেছেন যে কিন্তু দল দুটির এই পারস্পরিক খুশি হওয়ার কারণে অসদাচরণ বিএনপিকে আইআরপিএ অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা থেকে দায়মুক্তি দিতে পারে বলে আমি মনে করি না, যে কারণে অভিবাসন কর্তৃপক্ষ বিএনপি কর্মীদের কানাডায় প্রবেশের আবেদন নাকচ করতে পারে, তা ওই যুক্তি খণ্ডাতে পারে না। এই বিষয়টি তিনি বলেছেন। আমরা যেহেতু এটি আমাদের দেশের ভাবমূর্তির একটি বিষয়, আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কয়েকজন কি বলেছেন এই রায়ের প্রতিক্রিয়া আমরা একটু দেখে এসে তারপর আলোচনা আসবো। গত মাসের 25 তারিখে রায়টি হয়েছে, প্রায় 1 মাস পেরিয়ে গেছে। হঠাৎ করে কালকে আমরা এর প্রচার দেখতে পেলাম, বিশেষ করে ক্ষমতাসীনদের প্রভাবিত মিডিয়ায় প্রচার বাদদের ধুম পড়ে গেছে। এইটা একটা বানোয়াট একটা নাটক তারা তৈরি করেছেন। নির্বাচনের আগে এই ধরনের কিছু ঘটনা সৃষ্টি করবেন, সৃষ্টি করে জনগণের মাঝে একটা ধোঁয়াশা তৈরি করার একটা চেষ্টা করবেন। কানাডার যে ইমিগ্রেশন কর্মকর্তা প্রসিকিউশন অফিসার তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে এটি দিবালোকের মতো স্পষ্ট যে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই সশস্ত্র সংগঠনের মতো কর্মকাণ্ড করে। সুতরাং কেউ যদি এটা বিশ্বাস করে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ আমাদের আগে আছে অনেক। এই রায়কে আমলে নিয়ে রায়কে তো না, আমার মনে হয় রায়ের কোনো মন্তব্য হবে এটা ধারণা, রায়তে কোনো হয় না। কারণ পার্টিকুলার একজনের বিষয়কে বেস করে কখনো একটি দলকে সম্পর্কে এই ধরনের মন্তব্য তো আদালতের মানানসই না। আমরা এতদিন ধরে যে কথাটি বলে আসছিলাম যে বিএনপি তার রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে, কানাডার ফেডারেল কোর্টের জাজমেন্টে সেই কথাটি উঠে এসছে। তা আমরা যেটা মনে করি এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর দ্রুত বিচার হওয়া প্রয়োজন এবং এগুলোর জন্য প্রয়োজনে সেই বিচার করার জন্য প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। জি, আমাদের সঙ্গে বিডি নিউজ 24-এর সাংবাদিক শওকত আলী সাগর রয়েছেন, যিনি কানাডায় রয়েছেন। তার সঙ্গে আমরা স্কাইপিতে এর আগে সংযুক্ত হয়েছিলাম। আমরা আবারও একটু তার কাছ থেকে কিছু কথা জেনে তারপর আমরা আলোচনায় আসতে চাই। শওকত আলী সাগর, আপনি নিশ্চয়ই আমাদের আলোচনাটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। একটা বিষয় একটু জানতে চাই যে আজ এই সম্প্রতি এই বিএনপির আপনি জানেন যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একটি বক্তব্য রেখেছেন যে তিনি গণমাধ্যমকে বা বাংলাদেশের গণমাধ্যমকে দুষছেন এবং তিনি বলছেন যে গত মাসের 25 জানুয়ারি এই রায় প্রকাশিত হয়েছে, কিন্তু এই গত দু একদিন বাংলাদেশের গণমাধ্যমে এই রায়টি এসেছে কেন, বা এর কোনো দুরভিসন্ধি থাকতে পারে কিনা, এই বিষয়টিও তিনি আলোচনায় এনেছেন। আপনি আসলে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকাকে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তার আগে আমি আমার নিজের ভূমিকাটা পরিষ্কার করি। যেহেতু এই নিউজটি আমার হাত দিয়ে প্রথম প্রকাশ হয়েছে, আমি নিউজটা ফাইল করার আগ পর্যন্ত এটি আলোর মুখ দেখেনি, কাজে আগে আমার মনে হয় আমার ভূমিকাটা পরিষ্কার করা ভালো। গত মাসের 25 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত খুব বেশি লম্বা সময় কিন্তু না। দুজন সিনিয়র আইনজীবী আপনার পাশে আছেন, ওনারা জানেন যে আদালতের যখন রায় হয় এবং সেই রায়ের লিখিত রূপ না আসা পর্যন্ত খুব সম্ভবত ওনারাও সেটা নিয়ে খুব বেশি সেটাকে বিবেচনায় নেন না।
এই ক্ষেত্রে আমি একজন সংবাদকর্মী হিসাবে আদালতের মৌখিক কথার উপর ভিত্তি করে আমি এই সংবাদটি পরিবেশন করতে চাইনি। আমি চেয়েছি যে আদালতের লিখিত রায়টি প্রকাশিত হোক, সেটি আমার হাতে আসুক, তারপরে আমি সেটি আমার হাতে যখন থাকবে এবং জাজ সেখানে কি লিখেছেন সেটি যখন দেখব, তখনই আমি সংবাদটি পরিবেশন করব। যেই কারণে 25শে জানুয়ারিতে দেওয়া রায়টি, সেই রায়টি জাজ লিখেছেন, সেটি অফিসিয়ালি রিলিজ হয়েছে, আমি পেয়েছি, আমি পড়ার পর সেটিকে বোঝার চেষ্টা করেছি, তারপরে আমি সেটিকে পরিবেশন করেছি। আমি মনে করি, আমি তো দাবি করতে পারি যে আমি হাইয়েস্ট প্রফেশনালিজম এখানে মেনটেন করার চেষ্টা করেছি। বাংলাদেশের গণমাধ্যম এই খবরটি তৈরি করেনি। বাংলাদেশের গণমাধ্যম একটি তৈরি হওয়া ঘটনা, একটি তৈরি হওয়া বিষয়, সেটি তারা তাদের পাঠকদের সামনে পরিবেশন করেছে মাত্র। বাংলাদেশে আপনি দেখবেন, আপনি নিজে গণমাধ্যমের সঙ্গে আছেন, আপনি জানেন এটি কিন্তু নতুন কিছু নয়। রাজনৈতিক অঙ্গনে কিংবা বিভিন্ন অঙ্গনে যখন কোনো সংবাদ পক্ষে যায় তখন ওই মিডিয়াটি ভালো, যখন কোনো সংবাদ বিপক্ষে যায় তখন ওই মিডিয়াটি কারো অনুচর, কারো চর, কারো চক্রান্তের দোষর, এইসব কথা কিন্তু আমরা শুনতে শুনতে বাংলাদেশে সাংবাদিকতা করি। আপনিও সেটা শুনতে শুনতেই বাংলাদেশে সাংবাদিকতা করেন। তো কাজে আমি এটা বলতে চাই পরিষ্কারভাবে, এখানে মিডিয়ার কোনো ভূমিকা নেই। একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি মিডিয়া পরিবেশন করেছে মাত্র। আর আমি অতিরিক্ত সতর্কতার জন্য, পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য একটি ডকুমেন্ট, কোর্টের ডকুমেন্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, যে লিখিত রূপে কি আছে সেটি দেখেই আমি আমার পাঠকের সামনে সেটি উপস্থাপন করব। জি, শওকত আলী সাগর, কাজী আব্দুল হান্নান আপনাকে একটি প্রশ্ন রাখতে চান। সাগর, ধন্যবাদ আপনাকে এই বিষয়টি, আপনার ভূমিকাটি পরিষ্কার করার কারণে। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এই রায়ের পরে কানাডায় অভিবাসনের জন্যে আপনার ইমিগ্রেশনের অনেক, আমরা জানি বিভিন্ন আবেদন পেন্ডিং থাকে। আপনার জানা মতে এই রায় ভবিষ্যতে কানাডায় বাংলাদেশের যারা অভিবাসনের জন্য আবেদন করেছেন বা করবেন তাদের জন্য কি ধরনের প্রভাব বিস্তার করবে, এবং তাতে বর্তমানে যে আবেদনগুলো পেন্ডিং আছে সেগুলোতে কোনো প্রভাব পড়বে কি না? তার আগে বলি, এই মামলাটি জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগ থেকেই, যেহেতু এই আবেদনটি, কারণ আপনি জানেন যে জুয়েলের যে কেসটি, জুয়েলের প্রথম তার রাজনৈতিক আশ্রয় অ্যাকসেপ্টেড হয়েছে, তারপরে কিন্তু তাটা বাতিল হয়েছে। আমার সঙ্গে গত কয়েকদিনে এবং এর আগে বিভিন্ন সময়ে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, যারা আইনগত সহায়তা দেন, এমন আইনজীবীদের বা পরামর্শকদের অনেকের সঙ্গে কথা হয়েছে, যারা আমাকে বলছিলেন যে গত বেশ দীর্ঘ সময় ধরে শতাধিক আবেদন, যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদনে নিজেদেরকে বিএনপি সমর্থক, বিএনপি কর্মী, বিএনপি দলীয় কর্মী বা কোনোভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে যারা আবেদন করেছেন, তাদের প্রায় সব আবেদনই কিন্তু এখনো পেন্ডিং আছে। এবং এই রায়ের পরে একটি নতুন করে যে দুশ্চিন্তা শুরু হয়েছে, যে সবাই মনে করছেন যে পেন্ডিং থাকা আবেদনগুলির কোনোটি হয়তো গৃহীত আর হবে না, কারণ এখন একটি এভিডেন্স দাঁড়িয়ে গেছে। আদালত বলছে যে আদালত সরাসরি এই সংগঠনটির সদস্য হওয়ার কারণে, আমি একটু হান্নান ভাই আপনার সঙ্গে একটু আমি ডিফার করে বলি, একটু পরিষ্কার করে বলি, যে আদালত কিন্তু যে জুয়েলের ব্যক্তিগত আচার আচরণ, কর্মকাণ্ড সে কি করেছে সেটা বিবেচনায় নেয়নি। অ্যাজ এ হোল, অ্যাজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন, আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে অ্যাজ এ হোল বিএনপি ওই সময়টা, একটা নির্দিষ্ট রাজনৈতিক সময়ে বিএনপির ভূমিকা, কর্মকাণ্ড সেটিকে বিবেচনায় এনেছে এবং বলেছে যেহেতু ওই সংগঠনটির সে সদস্য, সেই কারণে, এবং ওই সংগঠনটি এই কাজগুলি করেছে, সেই কারণে সে জাজ কিন্তু তাকে এই কথাও বলেছে যে জুয়েলের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো সহিংসতায় যেহেতু জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কাজেই তাকে তার এই আবেদনের প্রেক্ষিতে ইমিগ্রেশন মন্ত্রণালয়ে ফার্দার রিভিউ আবেদন করার জন্য ওই সুযোগটুকু আমি ওপেন রাখলাম। কিন্তু যেটি হচ্ছে, আপনি যে কথাটা বলেছেন, যে আমাদের বাংলাদেশিদের মধ্যে অবশ্যই এক ধরনের উদ্বেগ শুরু হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আমাদের দেশ থেকে একটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা নন পলিটিক্যাল নানাভাবেই লোকজন, যেহেতু রাজনৈতিক আশ্রয় একটি সহজ, কঠিন কিন্তু একটি সহজ উপায় এইসব দেশে আসার, ফলে তারা আসে এবং সুবিধা মতো করেই তারা ওইভাবে আবেদনটি করে। তো সেটি একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এর পরে বাংলাদেশ থেকে যারা আসবে তাদের রাজনৈতিক আবেদন
কতটা বিবেচনার জন্য গৃহীত হবে সেটি নিয়ে কিন্তু একটি দুশ্চিন্তা ইতিমধ্যে শুরু হয়েছে। জি, শওকত আলী সাগর, আপনি থাকুন আমাদের সঙ্গে, আবারও আমরা ফিরবো আপনার কাছে আমাদের অনুষ্ঠানের যে কোনো একটি সময়ে। তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। বিরতির পর আমি আসলে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছেই ফিরতে চাই বেশ কিছু বিষয় নিয়ে। আমরা আশা করছি দর্শক আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিউজ আওয়ার এক্সট্রায়। আজ আমাদের বিষয় হচ্ছে কানাডার আদালত, রায় এবং বার্তা। আমরা বিরতির আগে শওকত আলী সাগরের সঙ্গে কথা বলেছিলাম, যিনি বিডি নিউজ 24-এর সাংবাদিক এবং বর্তমানে কানাডায় আছেন, যিনি এই রিপোর্টটি করেছিলেন। আমি একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে আসতে চাই। আজই আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক এবং মুখপাত্র ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এটা এখন বৈশ্বিকভাবে প্রমাণিত হয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার হওয়া প্রয়োজন এবং এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটি বিষয়, শওকত আলী সাগর কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে যে রায়টি দেওয়া হয়েছে সেটি একটি নির্দিষ্ট সময়ে বিএনপির ভূমিকা বা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এই রায়টি দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? আমি একটা প্রথম কথাটা হচ্ছে যে আমি তিনটে পার্ট বলতে চাইছি আপনাকে। আপনার এই আলোচনার মধ্যে তিনটে পার্ট দেখলাম। প্রথম কিন্তু আমি বলেছিলাম, আমি আগেও বলেছি যে জাজমেন্টটা আমি দেখিনি। জাজমেন্টের মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো কীভাবে প্লেস হয়েছে সেটা আমি জানি না। তো একজন রাজনীতিবিদ হিসাবে বক্তব্য একরকম হবে, আর আমি আইনজীবী হিসাবে বক্তব্য হবে আইনের দৃষ্টিকোণ থেকে। সেটা আমি কিন্তু প্রথমে বলেছি, এটা হুমায়ুন ভাই বলেছে যে আমরা আইনের দৃষ্টিকোণ থেকে কথা বলবো আর কি। আর সাংবাদিক যে তিনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। এখানে দেখবেন যে এই ব্যক্তিটি কবে গিয়েছেন? ব্যক্তিটি গিয়েছেন 2013-তে। তখন কিন্তু এই সহিংস ঘটনাগুলো তখন উনি দেখেন নাই। উনি যে অ্যাপ্লিকেশন করেছেন, আমি আগেই বলেছি যে এই ব্যক্তিটি আদৌ বিএনপি করেন কিনা, আদৌ এই দলের সদস্য কিনা, আদৌ তার কোনো বেসিক দলের প্রতি কোনো কমিটমেন্ট আছে কিনা। দলের প্রতি কমিটমেন্ট থাকলে এবং দলের নেতা থাকলে, দলের নেতা হলে তিনি এই দেশ থেকে চলে যেতেন না। এরকম ইমিগ্রেশনে যায় কারা? যারা বিচ্ছিন্নভাবে থাকে তারাই যায়, বিচ্ছিন্নভাবে কর্মকাণ্ড ঘটায় তারাই যায়। কথা আমি ফার্স্ট পার্টে আমি বলেছি। দল থেকে পত্রপত্রিকা যেমনটা এসেছে যে দল থেকে তাকে হুমকি ধামকিও দেওয়া হয়েছে, যদি কাজ না করা হয় তাহলে তাকে হুমকি দেওয়া হয়েছে। আমি বললাম তাকে তার ইমিগ্রেশনের জন্য, তার ইমিগ্রেশন পাওয়ার জন্য সে তাকে যেভাবে ওইখানের ইমিগ্রেশন লয়াররা তাকে বুদ্ধি দিয়েছে সেইভাবেই সে ড্রাফটটা করেছে, পিটিশনটা করেছে। এখন মূল বিষয়টি হচ্ছে সে গেছে 2013 সনে। তো 2013 সনে তো এই বালির ট্রাকও ছিল না, বালির ট্রাক হয়েছে আরও পরে 2014 সনে। তারপরে আপনার এই যে ছিল এক পর্যায়ে ছিল লগি বৈঠক ইত্যাদি ইত্যাদি, বাস পোড়ানো ছিল, হরতাল হয়েছে, আমি আগেও বলেছি। এখন বিষয়টি কোন সময় এই জাজমেন্টটা হয়েছে সেটাও আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। যে কথাটা রিজভী আহমদ বলছে যে এখন আরও অনেক নাটক দেখবেন, তা আমি যেহেতু রাজনীতি বা আইনজীবী, আমি সেইভাবে দৃষ্টিকোণ থেকে না বলে আমি একটি কথা বলতে চাই যে এই জাজমেন্ট থেকে হান্নান সাহেব বলেছেন যে জনগণের অনেক কিছু শেখার আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন যে অবস্থায় চলে গিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলেছেন রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নাই, ভালো মানুষেরা এখন রাজনীতিতে থাকছে না, এই অবস্থার মধ্যে আসছে। ভালো মানুষকে কিভাবে রাজনীতিতে আনতে হবে সেইটা শিক্ষা গ্রহণ করা উচিত, সেইটা ট্রেনিং নেওয়া উচিত। কানাডার আদালত, আমি বলবো আইনজীবী হিসাবে, দে হ্যাভ এক্সিডেড দেয়ার জুরিডিকশন, বিকজ এই জুরিডিকশন আরেকটি দেশের রাজনৈতিক দল সম্বন্ধে ভার্ডিক্ট দেওয়ার ক্ষমতা কানাডার কোর্টকে কেউ দেয়নি, সারা ওয়ার্ল্ডে নেই। কানাডা, দ্যাট কোর্ট ইজ নট দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। সুতরাং এই ভার্ডিক্ট দেওয়ার ক্ষমতা তাদের নাই। আর আইনজীবী হিসেবে আরও একটা কথা বলতে চাই, এরকম ঘটনা অনেক সময় ঘটে, এক্সিডেন্ট অফ জুরিডিকশন হইলে পরে
অন্যত্র আছে। আমি ওই অন এয়ারের বাইরে কিছু কথা বলছিলাম জি যে এই বাংলাদেশেও এরকম ঘটনা ঘটে। যেমন একবার আমার এক জুনিয়র জাজ সাহেব একটা আদালতের জাজ হয়েছিলেন। জাজ হওয়ার পরে সে যখন আমার সাথে দেখা করতে আসলো, আমার জুনিয়র, তো বললাম যে তোমার ওই এলাকায় ওই জেলায় মামলা মোকদ্দমা কীরকম হয়? বলল যে স্যার খুব বড় মামলা মোকদ্দমা নাই, এই ধরেন আমি একটা মামলা পেয়েছি বড়, সেটা 50 লাখ টাকা ভ্যালুয়েশন, এই একটা বড় মামলা পেয়েছি। আমি বললাম তুমি এটা কি করলা? বলে স্যার এটা ডিগ্রি দিয়ে দিলাম। তো আমি বললাম যে তুমি যে ডিগ্রিটা দিয়ে দিলে, তো তোমার যে এটার ক্ষমতা নাই, তুমি এটা কি বুঝলে? বলে স্যার এটা তো CPC 9-এ আমার ক্ষমতা দেওয়া আছে, সিভিল প্রসিডিউর কোডে বলা আছে ইনহারেন্ট পাওয়ার, আমি সেই ইনহারেন্ট পাওয়ারে দিয়ে দিলাম। আমি বললাম যে তুমি অন্যগুলো আইনগুলো দেখলা না, যে তোমার উপরে কত দূর পর্যন্ত তুমি যেতে পারো, তোমার 50,000 টাকা পর্যন্ত জুরিডিকশন, তুমি 50 লাখ টাকার মামলায় তুমি ডিগ্রি দিয়ে দিলা। কাজেই তোমাকে আরো অনেক ট্রেনিং নিতে হবে, আরো অনেক শিক্ষা গ্রহণ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই আদালত দেখেন আপনার এই ওই আমাদের অনেকেই বলেছে যে একটি রাজনৈতিক দল সম্বন্ধে কিন্তু বলেন নাই, এখানে আলোচনা করতে গিয়ে দুটি রাজনৈতিক দল, বৃহৎ দুটি রাজনৈতিক সম্বন্ধেই বলেছে। এবং এখন হাসান মাহমুদ সাহেবরা খুব খুশি হয়ে গেছেন, আরে বাবা বিএনপি একটা কি দল, আরে বাবা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী সংগঠন, ওনারা খুব খুশি হয়ে গেছেন। তাদের এই খুশিটার ব্যাপারে এই রিজভী আহমদের কথাটা মনে হয় যে সেই জন্য রিজভী আহমদ যে কথাটা বলছে, কিন্তু এইটা মনে হচ্ছে যে হাসান মাহমুদের কথাই বোঝা যাচ্ছে যে রিজভী আহমদের কথাটা তাহলে সত্য। কিন্তু একটা বিষয় তো এই যে শওকত আলী সাগর যেমনটা বলছিলেন যে যারা কানাডায় অভিবাসীর জন্য এখন বা রাজনৈতিক আশ্রয়ের জন্য যারা এখন প্রার্থনা করছেন, তাদের জন্য তো রাজনৈতিক আশ্রয় পাওয়া বা অভিবাসন যে পাওয়াটা, সেটাও তো তাদের জন্য অনেক কঠিন হয়ে গেল এই রায়ের পরে। সেটা তো একটা ক্ষতি তো হবেই। এবং এখানে দেখুন আপনার এই যখন আইন শৃঙ্খলা বাহিনী এই যে আপনার 7টি খুনের সাথে জড়িত হলো নারায়ণগঞ্জে, সেখানে এই নারায়ণগঞ্জে র্যাবকে বলা হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী, তারা যখন এরকম একটা কাজ করলো তখন তো পুরো বাহিনীর উপরে একটা অবিশ্বাসের সৃষ্টি হলো না? কিন্তু বিচার প্রক্রিয়াটা নিয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন সেই 7 খুন মামলার। বিচার প্রক্রিয়া ঠিক আছে, বিচার প্রক্রিয়া যেহেতু এই মামলাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে, সেখানে আইনজীবীরা সতর্ক ছিল এবং এখানে এমন একজন ব্যক্তি খুন হয়েছে এই মামলার সাথে, সে একজন সিনিয়র আইনজীবী একটি জেলা কোর্টের, সেই জিনিসগুলো চিন্তা করতে হবে। এখানে আপনি যে কথাটি বলছেন মানে এবং অনেকেই তো উদ্বিগ্ন সেই বিষয়টি। সুতরাং এইখানে সরকারি একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এত খুশি হবার কিছু নাই। আচ্ছা, এবং এত খুশি হবার কিছু নাই, তার কারণ হলো ওনারা জাজমেন্টের কি দিয়েছে না দিয়েছে ওনারা কিচ্ছু দেখেন নাই। কি একটা রিপোর্ট আসছে, রিপোর্টের উপর ভিত্তি করে ওনারা রাজনৈতিকভাবে দুই দল থেকেই বক্তব্য দেওয়া হচ্ছে আমি বলছি, কিন্তু আমরা আইনজীবী হিসাবে কিন্তু এইভাবে বক্তব্য দিতে পারি না। আমি একটু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে আসতে চাই। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের যে কথাটি সেটাও বলতে চাই। তিনি আসলে যেটা বলেছেন যে আমরাও দেখেছি যে পত্রপত্রিকায় যে এসেছে যে কানাডার আদালতে প্রসিকিউটর বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। সুতরাং হাফিজউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে শুধু বিএনপিকে দোষারোপ করার মানে হয় না, এটা বিশ্বাস করলে এটিও বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগও সন্ত্রাসীদের দল। এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এত খুশি হওয়ার কিছু নেই। দেখুন, মেজর হাফিজউদ্দিন যেটা বলেছেন সেটা বলার জন্য বলাই, কেন বলছি, আদালত রায় দেবে একরকম, পর্যবেক্ষণ একরকম, ফাইন্ডিং একরকম, সেখানে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠনের নাম নিশানা নাই। সেখানে উনি যদি আরেকটি দেশের রায়ের উপরে গিয়ে উনি কি বলবো আর কি নিজের মতামত দেন যে সেটা তারা এটা বলতে চেয়েছেন, এটা কিন্তু আনএক্সপেক্টেড, আশা করা যায় না, উচিত হয়নি, এটা আনওয়ারেন্টেড আমরা পড়ি। আর জনাদেব সাহেব যেটা বলেছেন খুশির তো ব্যাপার না, আমরা বলছি যে আমরা সবসময় বলে আসছি যে 5ই জানুয়ারি আগের থেকে, এটা 5ই জানুয়ারি তো ইলেকশনের ম্যাটারে, তার আগের থেকেই আওয়ামী লীগ যখন তৃতীয় ক্ষমতায় আসে 2008-এর পরে, এবং তখনও কিন্তু একই কথা বলা হয়েছে, সে সন্ত্রাসী কর্মকাণ্ড ম্যাটার অফ ডিগ্রি কম বেশি এটা করা হয়েছে এবং সে তথ্যপত্র হয়েছে, মামলা হয়েছে, ইত্যাদি হয়েছে। তখন বলা হয়েছে মামলাবাজ, মামলাদার দিচ্ছে কোর্ট, খালি হয়তো মিথ্যা হয়রানি ইত্যাদি। সেটা যে মিথ্যা হয়রানি নয়,
তার পেছনে যৌক্তিকতা আছে, সেইটা এখন কানাডা আদালত যেটা করেছে, যেটা জনাব সাহেব বললেন 2013 সাল থেকে কিছু ছিল না, কিছু ছিল ঠিক না, 2012-13-তে কিন্তু এই প্রতিটি ঘটনা ঘটেই যাচ্ছে, ম্যাটার অফ ডিগ্রি কম বেশি। এবং এই তারা নিশ্চয়ই তাদের কী বলবো আপনাকে এজেন্সি বলি বা কোনো মাধ্যমে তার হাইকমিশন আছে এখানে, তাদের মাধ্যমে এই ব্যক্তি যারা ইমিগ্রেশন, যেটা উনি হান্নান সাহেব বলেছেন, যারা এই ইমিগ্রেশন প্রার্থী যারা ওখানে নাগরিকত্ব চায়, তাদের নাগরিকত্বটা একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে থাকতে দেয় এবং ওয়াচ করে। অ্যাট দি সেম টাইম তাদের যে তথ্যপত্র উপস্থাপন করা হয়েছে অ্যাট দি টাইম অফ ওই দরখাস্তের সাথে, সেটার সঠিক কিনা সেইটা যাচাই বাছাই করার এখতিয়ার তো অবশ্যই আছে, তার দেশে থাকতে দেবে। সেই যাচাই বাছাইয়ের সময় যদি তথ্যপত্র এসে যায় যে সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, যে ভিডিও ক্লিপ বলে যেটা হান্নান সাহেব বলেছেন, সে লিপ্ত ছিল, তাহলে পরে তার সম্বন্ধে এবং তার দল সম্বন্ধে এ ধরনের মন্তব্য করা খুব একটা কি অযৌক্তিক বলে আমি মনে করি না। কিন্তু অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং আমাদের সন্তুষ্টির ব্যাপার তো না। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন যেমনটা বলছিলেন যে আসলে যেই যার ব্যাপারে আমরা এই যার পরিপ্রেক্ষিতেই আসলে এই রায়টি আসলো, তিনি তো 2013 সালে গিয়েছিলেন। তাহলে ঘটনার যেই সময়কার ঘটনা, সেই সময়টা তো 2015 সালের বা একটি নির্দিষ্ট সময়ে বিএনপির ভূমিকা বা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এটা হয়েছে। তাহলে এই বিষয়টিকে কিভাবে আসলে কানেক্ট? না, এটা পর্যবেক্ষণ তারা কোন কোন বছর করেছে, তো আগে বললাম যে রায়ের ভিতরে কিভাবে যে ফর্মুলেট করেছে, কিভাবে ধাপে ধাপে এগিয়ে যায় জাজমেন্ট। হান্নান সাহেব পড়েছে, আমার দলের কিনা সুযোগ হয়নি এখানে কিভাবে আমরা মানে কিভাবে রায়টা সাজিয়েছেন, কি তথ্যপত্রের উপরে তাদের এই মন্তব্য করেছে, সেটা না দেখা পর্যন্ত বলা একটা মতামত শব্দ। আমি যেটা মনে করি, যেটা আবার আমি বলছি, তাদের কাছে নিশ্চয়ই তথ্যপত্র ছিল, যাতে তারা প্রমাণ পেয়েছেন, সন্তুষ্ট হয়েছে কোর্ট যে হ্যাঁ এই যে ভদ্রলোক যিনি ইমিগ্রেশন জন্য চেয়েছেন নাগরিকত্ব, তার ভিতরে যে ইনফরমেশন যেগুলো এসছে তাতে প্রমাণ হয় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন এবং স্বাভাবিকভাবে কোন দল থেকে করেছেন, যে দলের কথা সেটার ভিতরে আছে, সেইভাবে অবজারভেশন আসতেই পারে। আমি একটা বিষয়, আমাদের সন্তুষ্টির কোনো ব্যাপার আসলে বিচারক কিন্তু বলেছেন যে বাংলাদেশ, আমিও দেখতে পাচ্ছি বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দুই পক্ষের সমর্থকরাই জনমত প্রভাবিত করতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহিংসতায় জড়িয়েছে। অর্থাৎ বিচারক কিন্তু দুটি দলকেই তিনি বলেছেন যে এই বিষয়টিও তিনি বলেছেন। আমরা এই বিষয়ে আসবো, একজন দর্শক ফোনে আছেন, আমরা ফোনটি নিয়ে তারপর আসতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। হ্যালো, আমার নাম বিপ্লব, আমি রাজবাড়ী থেকে বলছি। জি, বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। এই দলের বিরুদ্ধে বিবিসি আদালতে যে রায় দিল, তা শুধু দলেরই নয়, সমগ্র বাংলাদেশের জন্য বিপজ্জনক। পৃথিবীর অন্যান্য দেশেও বাংলাদেশ সম্পর্কে এ ব্যাপারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অপবাদ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বড় রাজনৈতিক দলগুলো কি করা উচিত? কারণ আমাদের মনে রাখতে হবে, দলের চেয়ে কিন্তু দেশ বড়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমরা বিষয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকতে হবে, সহিষ্ণুতার পথে ফিরে আসতে হবে। দর্শক, আমরা আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। আমাদের বিষয়টি আবারও আপনাদেরকে জানাতে চাই, কানাডার আদালতের রায় এবং বার্তা। আমরা খুব সংক্ষেপে আমি একটু অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে আসতে চাই। রাজবাড়ী থেকে বিপ্লব, আমাদের একজন দর্শক বলেছিলেন যে এই যে কানাডার আদালতে যে রায়টি হলো বাংলাদেশের জন্য নেতিবাচক, বিপজ্জনক, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত? এই আমি প্রশ্নকর্তাকে খুব ধন্যবাদ জানাই যে তিনি একটা মূল্যবান প্রশ্ন করেছেন। একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা জাজমেন্ট হয়েছে, সেই জাজমেন্টের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। তবে একটা জিনিস মনে করি, এর থেকে দেশ এবং জাতির উত্তরণ হওয়া দরকার। এই কারণে দরকার যে দেশে গণতন্ত্র নাই,
গণতন্ত্রটাকে উন্মুক্ত হওয়া দরকার এবং একটি রাজনৈতিক দল সরোয়ার্দিতে বা সভা করবেন, আরেকটি রাজনৈতিক দলের সভা করার জন্য পারমিশনও দেওয়া হবে না, এইরকম অবস্থায় দেশটাকে ফেলে দেওয়া ঠিক হবে না। এবং সেখানে একটি গণতান্ত্রিক সহিষ্ণুতা উভয়ের মধ্যে সৃষ্টি হওয়া দরকার, এই দেশের জন্য, দেশের জনগণের জন্য, গণতন্ত্রকে অক্ষুণ্ণ করার জন্য, এবং মানুষ যাতে, ভালো মানুষেরা যাতে অন্তত এই রাজনৈতিক ময়দানে আসতে পারে। এখন কিন্তু ভালো মানুষেরা আস্তে আস্তে রাজনীতি থেকে বিদায় নিতেছে, যে না, যে এইখানে এইরকম হানাহানি এবং একটি সরকারি দল সব প্রভাব খাটাবে, বিরোধী দলের কোনো বক্তব্যই থাকবে না, অথচ আমরা বলবো দিস ইজ দি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। তো আমাদের সংবিধানে যা যা অধিকার দেওয়া আছে একটি বিরোধী দল, সেই অধিকারগুলো যদি দেওয়া হয় তাহলে পরে দেশ ভালোভাবে চলতে পারে, মানুষও ভালো অধিকার পেতে পারে। আরেকটা বিষয় খুব সংক্ষেপে একটু জানতে চাই, যে যখন কানাডার আদালতে বলা হলো যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, তখন বিএনপি মহাসচিব বলেছিলেন যে এটি তাদের বিষয় না, বিএনপি থেকে বলা হয়েছে। আবার যখন কানাডারই আদালতে, আরেকটি আদালতে যে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলা হলো, তখন কিন্তু রুহুল কবির রিজভী বলছেন যে এটা ক্ষমতাসীনদের চক্রান্ত। আসলে দেশ বড় না দল বড়? আমি তো মনে করি একটি দেশ বড়, সেই জন্য এমন কোনো কর্মকাণ্ড কারো করা উচিত নয় যেটা দেশের জন্য খুবই ক্ষতিকর এবং দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, এবং জনগণের পরবর্তীতে এর জবাবদিহিতা করতে হতে পারে, সেরকম অবস্থার মধ্যে দেশকে ফালানো উচিত নয়। এই জন্য আমি আগে বলছি যে রিজভী আহমদ তার রাজনৈতিক দিক থেকে যে কথাটি বলছে, হাসান মাহমুদের বক্তব্য শুনে বোঝা যাচ্ছে যে রিজভী আহমদ সঠিকভাবেই বক্তব্যটা বলেছে, সেই জন্য বলছি উৎফুল্ল হওয়ার কোনো বিষয় নয় এখানে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, দেখুন, যারা বলেছেন দেশে গণতন্ত্র নাই, তো সবাই বলেন তারা, কিন্তু গণতন্ত্র কি নাই সেটা কিন্তু বলেন না। গণতন্ত্রের পথে চলবেন না, সন্ত্রাসের পথে চলবেন, গণতান্ত্রিক আন্দোলনের করবেন না, জ্বালাও পোড়া করবেন, মানুষ পোড়াবেন, সংবিধান মোতাবেক নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তাদেরকে অন্তর্বর্তী সরকারে যে কোনো মন্ত্রিত্ব দেওয়ার জন্য আহ্বান জানায়, তারপরে সে মানবেন না, দাওয়াত করলে আসবেন না, যে চেয়ারপারসন। তা এই যে যারা যে নেতিবাচক রাজনীতি যারা করে, তাদের সাথে গণতন্ত্র বিশ্বাসই করে না। গণতন্ত্র যেটা, সেটা আছে বলে উনি কথা বলতে পারতেছেন, সেটা আছে বলে রাস্তায় আমরা চলতে পারতেছি, সে আছে বলেই একজন সিনিয়র সাংবাদিক আছেন, উনি বলুক সংবাদপত্রে কোথাও সেন্সারিজম আছে কিনা। সুতরাং গণতন্ত্র যেটা ওইভাবে বললে হবে না, ঢালাওভাবে। অবশ্যই গণতন্ত্র আছে, পৃথিবীময় এটা স্বীকৃত, এবং আজকে দেখছি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যাচ্ছেন, সমাদৃত হচ্ছেন, দেশের অর্থনৈতিক সমাদৃত হচ্ছেন। এটা বাংলাদেশ হ্যাজ বিকাম এক্সাম্পল টু থার্ড ওয়ার্ল্ড। এই বাস্তবতা কি গণতান্ত্রিক সরকার না থাকলে হতো না, নিশ্চয়ই হতো না। জি, আমি কাজী আব্দুল হান্নানের কাছে আসতে চাই। আপনার একদম শেষ মন্তব্য, এখন আসলে আমাদের রাজনৈতিক দলগুলোকে কি করা উচিত বা কি অবস্থা? আসলে আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের রাজনীতি সবটাই পরিচালিত হচ্ছে ভোটের জন্য রাজনীতি, ভোটমুখী রাজনীতি, নির্বাচনমুখী সমস্ত কর্মকাণ্ড, পলিটিক্যাল কর্মকাণ্ড ভোটকে কেন্দ্র, নির্বাচনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এবং যার কারণেই এখানে গণতন্ত্র মানে নির্বাচন নয়, গণতন্ত্র মানে সামাজিকভাবে পরমত সহিষ্ণুতা এবং বিভিন্ন মতকে ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠান গড়ে তোলা। যে প্রতিষ্ঠানগুলি গড়ে উঠলে এই সমস্ত মাইক্রো লেভেলের যে বিষয়গুলো, এগুলো সাথে একই সঙ্গে আমরা দূর করতে পারবো সমস্যাগুলো, এবং সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার যে যদি প্রবণতা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তাহলে বিদেশের বিভিন্ন আদালত এইভাবেই আমাদের এক একটি কর্মকাণ্ডকে স্ক্রুটিনিতে নেবে এবং সেই সম্পর্কে বিরূপ মন্তব্য করবে। আমরা যদি নিজেদেরা সচেতন হই, আমাদের রাজনীতিকরা যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে তাদের কর্ম পদ্ধতি এবং কর্মকৌশল নির্ধারণ করেন, তাহলেই দেশ গণতান্ত্রিক সমাজে উত্তরণ ঘটাতে পারবে, নইলে নয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শওকত আলী সাগরকে, যিনি কানাডা থেকে আমাদের সঙ্গে স্কাইপেতে সংযুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।